শীতের বিদায় আর গরমের আগমনে দেশে বাড়ছে বিদ্যুতের চাহিদা। তবে এবারের গ্রীষ্মে 18,000 মেগাওয়াটের সম্ভাব্য চাহিদা মেটানো নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। একদিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূ রাজনীতি, অন্যদিকে দেশের জ্বালানি মজুত নিয়ে খোদ মন্ত্রীর উদ্বেগ। সব মিলিয়ে এক কঠিন চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎ খাত। পরিস্থিতি মোকাবেলায় সাশ্রয়ী হওয়া এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শীতের আমেজ কাটতেই পাল্টাতে শুরু করেছে দেশের বিদ্যুতের চাহিদার চিত্র। শীতকালে যেখানে 10 থেকে 12,000 মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকে, গরমে তা হয় 17,000 মেগাওয়াটের বেশি। তবে এবার গ্রীষ্মে চাহিদা ছাড়িয়ে যেতে পারে 18,000 মেগাওয়াট। অথচ দেশের ইতিহাসে সর্বোচ্চ 16,794 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় 2025 সালের 23 জুলাই। বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে প্রতি বছরই সরকারকে হিমশিম খেতে হয়, কিন্তু এবার সংকট বহুমাত্রিক। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত, যার সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে। এমন আমদানি নির্ভর দেশ হয়ে গেছি এবং আমাদের ডিমান্ডটা এত বেড়ে গেছে যে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের সমস্যা দেখা দিবে। আমরা কিন্তু কিছুদিন আগে লক্ষ্য করেছি যে সাপ্লাই ডিসরাপশন কিভাবে হতে পারে, সেটা এলপিজির ক্ষেত্রে হয়েছে। দেশে শুধু 1 মাসের জ্বালানি মজুত আছে। মন্ত্রীর দেয়া এই তথ্যই জানান দিচ্ছে তীব্র সংকটের। আমরা যদি স্বাস্থ্য মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি। এমন পরিস্থিতিতে সংকটের তীব্রতা সহনীয় পর্যায়ে রাখতে বিকল্প পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, সিস্টেম লস কমানো এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এখনই এসি ব্যবহার এবং আলোকসজ্জার মতো বিলাসিতায় নিয়ন্ত্রণ আনা জরুরি। প্রয়োজনে সুপরিকল্পিত লোডশেডিংয়ের মাধ্যমে উৎপাদন ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে হবে। আমাদের জ্বালানি সাশ্রয় করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং এটা ক্রাইসিস এলেই শুধু যে আমাদের করতে হবে তা না, এটা আমাদের বিহেভিয়ারের ভিতর নিয়ে আসতে হবে এবং একটা এনার্জি কনসিয়াস সোসাইটি তৈরি করতে হবে, যেন আমরা সবসময় জ্বালানি সাশ্রয়ের দিকে গুরুত্ব দিই। একই সাথে নবায়নযোগ্য এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা দেরি করছি নবায়নযোগ্য জ্বালানি এক্সপানশনে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেও সচিবালয় নিজ কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা 25 ডিগ্রি নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয় করতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে অর্থমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। মন্ত্রিসভায় আলোচনা হয় নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি সহ গঠিত গুরুত্বপূর্ণ কয়েকটি সেলের অগ্রগতি পর্যালোচনা নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি থাকছে। এতে এবার ঈদের ছুটি হবে 17 থেকে 23 মার্চ পর্যন্ত, টানা 7 দিন। এনার্জিটা একদম তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। সিন্ডিকেট, মানব পাচার, অবৈধ অভিবাসন, দক্ষ কর্মীর অভাব সহ নানা কারণে সংকুচিত হয়ে যাচ্ছে দেশের জনশক্তি রপ্তানি খাত। মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে ভিসা দেয়া ও কর্মী নেওয়া বন্ধ রয়েছে। শ্রমবাজার হাতছাড়া হয়ে যাওয়া সহ ভিসা জটিলতায় বাংলাদেশ। 1.5 বছরে দক্ষ কর্মী তৈরি ও বন্ধ শ্রমবাজার চালু করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এমন বাস্তবতায় কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে নতুন সরকারকে। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সহ ইউরোপের অনেক দেশে কর্মী পাঠায় বাংলাদেশ। সুযোগ ও চাহিদা থাকলেও প্রযুক্তি, কারিগরি ও ভাষাগত দক্ষতার অভাবে বিশ্বমানের শ্রমিক তৈরি করতে পিছিয়ে আছে বাংলাদেশ। সৌদি আরবের পর সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়া। তবে সিন্ডিকেটের অনিয়ম, অর্থ মানব পাচার, আইন লঙ্ঘন সহ নানান অভিযোগে দেশটিতে শ্রমবাজার বাংলাদেশের জন্য কয়েক বছর ধরে বন্ধ। একই কারণে কর্মী নিয়ে বন্ধ করে দেয় কাতার, কুয়েত, আরব আমিরাত সহ বেশ কিছু দেশ। আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার 1.5 বছরে বন্ধ শ্রমবাজার চালু এবং নতুন বাজার সম্প্রসারণ করতে পারেনি। ফলে বিদেশি কর্মী পাঠানোর হার কমছে দিন দিন।
এমন বাস্তবতায় 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বন্ধ শ্রমবাজার উন্মুক্ত এবং নতুন শ্রমবাজার খোঁজা। সরকারের কাছে প্রত্যাশার কথা জানান প্রবাসীরাও। সরকারের কাছে আমরা এটুকু চাই, আমরা মেয়েরা যে যাইতেছে আমাদের স্বাধীনভাবে যেন চলতে পারি, আর আমরা যে পরিশ্রম করি পরিশ্রম যেন আমরা পাই। যদি প্রশিক্ষণ দিয়ে কাজ শিখে যায়, সে দেশে কাজ শেখার জন্য যায়, আপনার বেতনও ভালো আর মূল্যও দিবে সবসময়। সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত। আপনার হচ্ছে পরে যারা যারা বাইরে যাবে এদেরকে ভালো একটা মাধ্যম ধরে আপনার কাজ কাম পরিশ্রম শিখায় আর কি দিয়ে পাঠানো, এটা সবচেয়ে বড় একটা দিক সরকারের দিক আর কি। যত নির্যাতন না হয় বাংলাদেশে নারীরা কোনো। জনশক্তি রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে। একদিকে দক্ষতা বৃদ্ধি, নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত করার সাথে সাথে দক্ষতা বৃদ্ধি করা, আরেকদিকে হলো কর্মীদের অভিবাসন খরচটা যদি কমানোর একটা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে কর্মীরা যেমন উপকার হবে, তারা সহজে যেতে পারবে, তাদের অস্থিরতা কমে যাবে এবং সেখানে গিয়েও তারা ভালো কাজ করতে পারবে। অভিবাসন ব্যয় কমানো সহ নানান পরিকল্পনার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। প্রবাসে যেতে অতিরিক্ত অভিবাসন ব্যয়, যেটাকে আমরা অবশ্যই কমিয়ে আনা আমাদের একটা প্রধান টার্গেট। এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কিভাবে বিভিন্ন দেশে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং একটা দক্ষ জনগোষ্ঠী যেন আমরা বিদেশে জনশক্তি হিসেবে রপ্তানি করতে পারি। বৈশ্বিক প্রতিযোগিতামূলক শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলছেন এ খাত সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকার বায়ু দূষণের প্রায় 30 ভাগে আসছে প্রতিবেশী দেশ থেকে, যার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ভারতের দূষণ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, এসব দূষণের ক্ষতি এড়াতে বাংলাদেশকে নিতে হবে শক্ত অবস্থান। পরিবেশ অধিদপ্তর বলছে, আঞ্চলিক দূষণ ঠেকাতে এরই মধ্যে আলোচনা শুরু করেছে সরকার। এই ছবি বায়ুর মান নির্ধারণকারী সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের, যেখানে প্রতিবেশী ভারত থেকে দূষিত বাতাসের প্রবাহ বাংলাদেশে প্রবেশের চিত্র পরিষ্কার। সরকারি হিসাব বলছে, দেশে বায়ু দূষণের প্রায় 30 ভাগ আসছে প্রতিবেশী দেশ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি দূষণ আসে ভারতের বিভিন্ন এলাকা থেকে। একই সাথে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারের দূষণের শিকারও হচ্ছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের দূষণের ক্ষতি মোকাবিলায় দরকার শক্ত অবস্থান, বলছেন বিশেষজ্ঞরা। ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশনের জন্য আমরা বাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল কমিউনিকেশন আমাদের করতে হবে। প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, এমনকি চায়না থেকেও দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশ করে। এই রিজনাল ট্রান্সবাউন্ডারি ইম্প্যাক্টকে কমিয়ে আনার জন্য বাংলাদেশের সরাসরি ওইসব রাষ্ট্রগুলোর সাথে বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল কমিউনিকেশন করতে হবে এবং যৌথ গবেষণাও এখান থেকে করা যেতে পারে, যার মাধ্যমে এই ট্রান্সবাউন্ডারি বায়ু দূষণ কমানোর জন্য কিভাবে একাত্রে কাজ করতে পারে সেটি বের হয়ে আসবে। পরিবেশ অধিদপ্তর বলছে, আঞ্চলিক বায়ু দূষণ ঠেকাতে এরই মধ্যে প্রতিবেশী বিভিন্ন দেশের সাথে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। ট্রান্সবাউন্ডারি দূষণ নিয়ে আসলে আমাদের ক্ষেত্রে তো খুব মারাত্মক সমস্যা। আমাদের ঢাকা দূষণের 30 থেকে 40 ভাগ দায় হলো বাইরের দূষণ, বাংলাদেশের বাইরের দূষণ। তো সেন্সিটাইজেশনটা হচ্ছে সরকারি পর্যায়ে। আমাদের যে দূষণগুলো এক দেশের দূষণ আরেক দেশে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই তথ্য বিনিময় হচ্ছে। আমরা চেষ্টা করছি সবাইকে বলতে যে আপনারা দূষণ যদি কমান, এটা সুফল আমাদের পুরো আঞ্চলিকভাবেই আমরা সবাই পাবো। তো রিজিওনাল প্রজেক্ট কিছু চিন্তাভাবনা আছে, যেখানে 3-4টা দেশ একসাথে মিলে প্রজেক্টটা বাস্তবায়ন করবে। আঞ্চলিক বায়ু দূষণ কমাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদের কথা বলছেন সংশ্লিষ্ট সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। অপরাজনীতির শিকার হয়ে প্রাণ দেয়া মেধাবী কিশোরের নাম তানভীর মোহাম্মদ তকি। 2013 সালের এ দিনে নারায়ণগঞ্জে নিজ বাসার কাছ থেকে অপহরণের 2 দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর খাল থেকে পুলিশ উদ্ধার করে তার নিথর দেহ। 103 বার পেছালেও এখনও দেয়া হয়নি অভিযোগপত্র। বিচারে বিলম্ব হওয়ায় হতাশ নিহতের পরিবার ও নাগরিক সমাজ। 2013 থেকে 2026 পেরিয়ে গেছে 13 বছর। দীর্ঘ এই সময়ে প্রিয় সন্তানের স্মৃতি আঁকড়ে ধরে খুনের বিচারের আশায় বাবা রফিউর রাব্বি। কিন্তু 1 যুগেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও সন্তান হত্যার বিচার না হওয়ায় হতাশ স্বজনরা। আমরা খুব আশাবাদী ছিলাম যে অন্তর্বর্তী সরকার অন্তত বিচারটি করবে, কিন্তু তারা 1.5 বছর ক্ষমতায় থাকার পরেও সে অর্থে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি তাদের মধ্যে দেখা যায় নাই। যদিও তারা কিছু
তৎপরতা দেখিয়েছে, নতুন করে কাউকে কাউকে গ্রেপ্তার করেছে, একটাও ৬৪ ধারায় জবানবন্দি নিয়েছে। এই 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকি। দুদিন পর 8 মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ত্বকির বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় এ পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব পায় র্যাব। দেশের বিচারহীনতার সংস্কৃতি ভাঙার জন্য ত্বকি হত্যার বিচার জরুরি, এমন মত এলাকাবাসীর। একটা বিচার কার্য সম্পন্ন হতে 13 বছর সময় পার হয়ে যায়। একটি রাষ্ট্রে যখন বিচার ব্যবস্থা আসলে সঠিকভাবে দাঁড়াতে না পারে, সেই রাষ্ট্র ব্যবস্থা আসলে কতখানি শক্তিশালী, এটা নিয়ে আমার আসলে প্রশ্ন থেকে যায়। আমরা বর্তমান যে গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত যে সরকার এসেছে, সেই সরকারকেও আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে ত্বকি হত্যার বিচার করতে হবে। মামলার অগ্রগতি নিয়ে হতাশ নাগরিক সমাজের প্রতিনিধিরা। আওয়ামী লীগ সরকার পতনের 1 মাসের মধ্যে ত্বকি হত্যা মামলায় 6 জনের গ্রেপ্তারে ন্যায় বিচারের আশা জাগে নিহতের পরিবারে। কিন্তু এখনো অভিযোগপত্র দাখিল করতে না পারায় আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যেহেতু ওই সরকারের এমপি তাদের ভাতিজারা হচ্ছে এই হত্যা মামলার মূল আসামি, যার কারণে এই হত্যা মামলাটি আর আলোর মুখ দেখেনি। তত্ত্বাবধায়ক সরকারও আমাদের সেই আলোর মুখ দেখাইতে গিয়ে তারা দেখাননি। আমরা সেই জায়গায় অবশ্যই হতাশ। ত্বকি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ শহরে প্রতি মাসে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করছে দুটি সংগঠন। সাবিত আল হাসান, টিভিসি নিউজ, নারায়ণগঞ্জ। কিশোরগঞ্জের করিমগঞ্জের প্রত্যন্ত এক গ্রামের নাম মদন। একসময় সাধারণ কৃষি প্রধান গ্রাম হিসেবে পরিচিত হলেও এখন অনেকেই চেনেন পাট বীজ গ্রাম হিসেবে। উদ্যোক্তা আবু হানিফের হাত ধরে এখানে তৈরি হয়েছে শত শত নতুন উদ্যোক্তা। পাট বীজ উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন কৃষকরা, সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। আগে কাজের জন্য বাইরে যেতে হলেও এখন গ্রামেই মিলছে নিয়মিত আয়। অতীতে এই গ্রামে পাট চাষ হলেও মানসম্মত বীজের অভাবে মিলত না কাঙ্ক্ষিত ফলন, রোগবালাই ও কম উৎপাদনে হতাশ ছিলেন কৃষক। এখন সেই চিত্র বদলে গেছে। পাট বীজকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে পুরো এলাকা। এই পরিবর্তনের কেন্দ্রে উদ্যোক্তা আবু হানিফ কৃষি সম্প্রসারণ ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় গড়ে তুলেছেন সফল বীজ উৎপাদন ব্যবস্থা। তার উৎপাদিত HC95 জাতের বীজে কৃষক বিঘা প্রতি পাচ্ছেন 16 মণ পর্যন্ত পাট, যেখানে প্রচলিত আমদানিকৃত ভারতীয় ভ্যারাইটিতে ফলন হয় 10 থেকে 12 মণ। চাষ করার পরে রেজাল্ট ভালো পাইছি। এখান থেকে অর্ধেকটা বীজ আমার নিজের খামারে প্রয়োগ করছি, আর বাকি অর্ধেকটা আমি বিক্রি করে দিছি আশেপাশে কৃষকের কাছে। বীজের উৎপাদন ভালো দেখা এমন চাষিরাও খুশি। আগে বীজ আনতে ও বিক্রি করতে দূরে যেতে হতো, এখন পাইকাররা সরাসরি গ্রামে আসায় সময় ও খরচ কমছে। এছাড়া সেচ, সার, শ্রমিক কম লাগায় বাজারেও চাহিদা ভালো। পাট বীজ আপনি এগুলি অনেক জায়গা নিয়ে যেতাম, আর এখন পাট বীজ নিয়ে যেতে হয় না। এখন আমাদের এলাকা মদন গ্রামে এন থেকে নিয়ে যায়। আমাদের এই গ্রামটার নাম মদন, কিন্তু বর্তমানে আসলে পাট বীজ গ্রাম বলে এটাকে সবাই আলাদাভাবে চিনে। আর দূর দূরান্ত থেকে বলতে গেলে আপনার ধরেন সিলেট, খুলনা, বাগেরহাট এইসব অঞ্চলে মানুষ বেশি আছে। মদন গ্রামটিকে এখন সবাই চিনে পাট বীজ গ্রাম হিসেবে। আবু হানিফের হাত ধরে 2 শতাধিক উদ্যোক্তা তৈরি হয়েছে। বীজের গুণগত মান ভালো হয় দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এ অঞ্চলের বীজ। তার হাত ধরে এখন বেশ কিছু কৃষক যুবক যারা বেকার ছিল তারা তাদের কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি করেছে। নিঃসন্দেহে পাটের বীজ আবাদ করলে ধানের চেয়ে লাভ বেশি হয়, কারণ এটির বাজার মূল্য সবসময় যেমন বেশি থাকে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত HC95 জাতের প্রজনন বীজ নিয়ে ওনারা ওনাদের মাঠে বীজ উৎপাদন করে থাকেন। সেই বীজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে বীজ ক্রয় করে নিয়ে যান। সরকার প্রতি বছর 4000 টনের বেশি পাট বীজ আমদানি করে। HC95 জাতটি সরকারি উদ্যোগে সম্প্রসারণের আওতায় আনা গেলে কমবে আমদানি নির্ভরতা, বাড়বে উৎপাদন। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে এবার স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। বেগম খালেদা জিয়া এক আপসীন নেত্রী, গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গণতন্ত্র আর দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছেন আজীবন। এজন্য সহ্য করতে হয়েছে নানা নির্যাতন, এমনকি যেতে হয়েছে কারাগারে, বঞ্চিত হয়েছেন সঠিক চিকিৎসা থেকে। নানা চড়াই উতরাই আর লোভনীয় বিভিন্ন প্রস্তাব প্রত্যাখ্যান করে গণতন্ত্রের ধারক বাহকে পরিণত হন বেগম খালেদা জিয়া। গেল বছরের ৩০শে ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে। তিনবারের শাসনামলে নারী শিক্ষা সহ দেশ গঠনে যার ছিল অনেক সাফল্য। সব মিলিয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য এবারের স্বাধীনতা পুরস্কারে মনোনীত হয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তা চূড়ান্ত হয় বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটার চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। বেগম খালেদা জিয়া সহ মুক্তিযুদ্ধ, বিজ্ঞান প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা সহ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 15 ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। ডক্টর আশরাফ সিদ্দিকী মরণোত্তর সাহিত্যের জন্য, জোবেরা রহমান লিনু ক্রীড়া ক্ষেত্রে বিশিষ্ট অবদান রাখার জন্য, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পল্লী উন্নয়নের কাজের জন্য, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর সমাজসেবা, জনসেবার জন্য। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাদের বিচার দাবি করেছে জামায়াত ইসলামী। এই দুজনের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে দলটি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মগবাজারে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দলও। ফোরামের উদ্যোগে আয়োজিত বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং নিহতদের পরিবারের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম। শহীদ পরিবারের সদস্যরা তাদের এতে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যের সমালোচনা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী। যে ইঞ্জিনিয়ারিং এ আপনারা সেখানে ছিলেন, আপনাকে বলতে হবে আপনার সাথে ইঞ্জিনিয়ারিং এ কারা কারা জড়িত ছিল। এর আগে সকালে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে জামায়াত প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। যে সংখ্যা পরে বিস্তারিত জানাতে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় জাতীয় নির্বাচনে কারসাজির অভিযোগ এনে সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দায়ী করেন তিনি। রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পেছনেও ষড়যন্ত্র দেখছে জামায়াত। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন। উনি বিএনপির সাথে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্যাক্টে গেছেন যে তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দলও। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির নেতা ডক্টর মঈন খান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই তিনটি বিষয় আমাদের আলোচনায়। দুপুরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের ব্যয় দ্রুত বাড়ছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রাথমিক খরচ ইতিমধ্যে $5 বিলিয়ন ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে ব্যয় $10 বিলিয়ন বা তারও বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রাথমিক ব্যয় ইতিমধ্যে $5 বিলিয়ন অতিক্রম করেছে। প্রতিবেদন অনুযায়ী গত জুনে ইরানের ওপর মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন, সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের ব্যয় এই হিসাবের মধ্যে ধরা হয়েছে। পুরো সামরিক অভিযানের নাম অপারেশন এপিক ফিউরি। গবেষকরা বলছেন, বর্তমান হিসাবটি খুবই সীমিত এবং প্রকৃত ব্যয় এর চেয়েও বেশি হতে পারে। প্রতিরক্ষা বাজেট বিশ্লেষক বেন ফ্রিম্যান বলেন, যুদ্ধের প্রকৃত ব্যয় বোঝার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার খরচই যথেষ্ট উদাহরণ। তিনি জানান, একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $4 মিলিয়ন। একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কখনো কখনো 11টি পর্যন্ত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মোট খরচ দাঁড়ায় প্রায় $44 মিলিয়ন। এছাড়া ব্যবহৃত বিমান, যুদ্ধজাহাজ ও অন্যান্য সামরিক সরঞ্জামের খরচ এই হিসাবের বাইরে রয়েছে। এদিকে যুদ্ধ চালিয়ে যেতে পেন্টাগন অতিরিক্ত $50 বিলিয়ন জরুরি তহবিল চাওয়ার পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে মোট ব্যয় $10 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ নিয়ে জনসমর্থন কমতে শুরু করেছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, যুদ্ধের ব্যয় বাড়ার পাশাপাশি জ্বালানি মূল্য বৃদ্ধি এবং সম্ভাব্য প্রাণহানির আশঙ্কায় অনেক মার্কিন নাগরিক এই সামরিক অভিযানের বিরোধিতা করছেন। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে এর অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতির ওপরও বড় চাপ তৈরি করতে পারে, কারণ ইতিমধ্যে দেশটিতে আবাসন, জ্বালানি ও স্বাস্থ্যসেবায় ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় অবশ্যই যুক্তরাষ্ট্রকে যুক্ত থাকতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসন ব্যবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বপূর্ণ একটি নতুন নেতৃত্বের জন্ম দেওয়ার লক্ষ্য ট্রাম্পের। তিনি জানান, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে দেখতে চায় না যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময়সীমা নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা পিট হেক্সেথ। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সক্ষমতা ও দৃঢ় সংকল্প রয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র বর্তমানে আকাশে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করছে এবং যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চালিয়ে যেতে চায় দেশটি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও জানাজা অনুষ্ঠিত না হওয়ায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। একই সঙ্গে তার মরদেহ প্রকাশ্যে না আনায় তৈরি হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই অপেক্ষার প্রহর গুনছে ইরানিরা। কবে অনুষ্ঠিত হবে সর্বোচ্চ নেতার জানাজা? তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে আয়োজিত জানাজায় নজিরবিহীন জনসমাগম হতে পারে, যা নিয়ন্ত্রণ করা নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এসব আশঙ্কা থেকেই রাষ্ট্রীয়ভাবে জানাজার আয়োজন পিছিয়ে দিয়েছে দেশটির সরকার। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম এত বড় পরিসরে কোনো শীর্ষ নেতার জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে। এর আগে 2020 সালে কাসেম সোলাইমানির দাফনের সময় পদদলিত হয়ে বহু মানুষ মারা যায়। তবে জানাজা বিলম্বিত হবার পিছনে আরও কিছু কারণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, ইসরায়েলি বিমান হামলায় খামেনির বাসভবন ও কার্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার মরদেহ উদ্ধার ও শনাক্ত করতে সময় লেগেছে। পাশাপাশি সম্ভাব্য জনরোষ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই কর্তৃপক্ষ এখনই ছবি বা ভিডিও প্রকাশের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে বলেও ধারণা বিশ্লেষকদের। এদিকে খামেনির মৃত্যু ইরানের রাজনীতিতে একটি বড় নেতৃত্ব সংকট তৈরি করতে পারে। এর প্রভাব শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ভারসাম্যেও পড়তে পারে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আন্তর্জাতিক বিশ্লেষকরাও এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করছে, যা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।
সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।